পড়ন্ত বিকেল। হ্যান্ডেলটা ধরে সাইকেলটা ঠেলে নিয়ে এসে সবুজ ফটকের সামনে দাঁড়ালো রবিন মিলফোর্ড। রবিন ইয়ার্ডের ভেতরে এসে ঢুকল। মেরি চাচির গলা শোনা যাচ্ছে অফিসের ওদিক থেকে। রাশেদ চাচার দুই সহকারী বরিস আর রোভারকে কাজের নির্দেশ দিচ্ছেন মেরি চাচি। ওয়ার্কশপ একেবারে খালি। কিশোর কিংবা মোসা কেউই নেই, এটাই আশা করেছিল রবিন। সাইকেলটা রেখে ছোট ছাপা মেশিনটার ওপাশে ঘুরে একটা জায়গায় এসে দাঁড়ালো। একটা ওয়ার্ক বেঞ্চের গায়ে হেলান দিয়ে ফেলে রাখা হয়েছে একটা লোহার পাত। বিশাল পাইপের মুখ ঢেকে রাখা হয়েছে এই পাতটা ফেলে। বসে পড়ে ওটা একটু সরালো রবিন। রবিন ঢুকে পড়ল পাইপের ভেতর। পাতটা আবার আগের জায়গায় টেনে বসালো। দ্রুত স্ক্রল করে এগিয়ে চলল পাইপের ভেতর দিয়ে। এটাও একটা গুপ্ত পথ। নাম রাখা হয়েছে 2 সুড়ঙ্গ। পাইপের অন্য মাথায় চলে এলো রবিন। একটা কাঠের বোর্ড কায়দা করে বসানো আছে ও মাথায়। ঠেলা দিতেই সরে গেল বোর্ডটা। হেডকোয়ার্টারে এসে ঢুকল সে। হেডকোয়ার্টার মানে 30 ফুট লম্বা একটা ক্যারাভান মোবাইল হোম। গত বছর কিনেছিলেন রাশেদ পাশা। অ্যাক্সিডেন্ট করেছিল ক্যারাভানটা, ভেঙে চুরে একেবারে দুমড়ে মোচড়ে শেষ হয়ে গিয়েছে। ইয়ার্ডের এক প্রান্তে ফেলে রাখা হয়েছে সেটা। রাশেদ চাচার কাছ থেকে সেটা ব্যবহারের অনুমতি নিয়েছে কিশোর। বরিস আর রোভারের সাহায্যে মোটামুটি করে নিজের অফিস বানিয়ে নিয়েছে। পুরো বছর ধরেই মালপত্র এনে ক্যারাভান ট্রেলারটার চারপাশে ফেলেছে কিশোর। এ কাজেও তাকে সাহায্য করেছে বরিস আর রোভার। মোসা আর রবিন তো আছেই। ইস্পাতের বার, ভাঙাচোরা ফায়ার এস্কেপ আর কাঠ দেখে চেনার জোনেই এমন সব জিনিসপত্রের আড়ালে এখন একেবারে ফাঁকা পড়ে গিয়েছে ট্রেলারটা। ওটার কথা ভুলেই গিয়েছে রাশেদ চাচা। 3টে কিশোর ছাড়া আর কেউই জানে না এই ট্রেলারটার ভেতর কত কিছু গড়ে উঠেছে। একটা ল্যাবরেটরি আছে, একটা ছবি প্রসেসিং এবং ডার্ক রুমও রয়েছে। হেডকোয়ার্টার থেকে বেরোনোর কয়েকটা পথও বানিয়ে নিয়েছে ওরা। পুরোদস্তুর 3 গোয়েন্দার অফিস সাজিয়ে নিয়েছে কিশোর। একটা ডেস্কের ওপাশে সুইভেল চেয়ারে বসে আছে কিশোর পাশা। এক কোণ বেশ খানিকটা পোড়া, অন্য পাশে বসে আছে মোসা। চাকা পাংচার। দেরি করে ফেলেছ। লাইব্রেরি থেকে রওনা দেওয়ার পরপরই পেরেকটা ঢুকেছে। যে কাজ দিয়েছিলাম কিছু করেছো? নিশ্চয়ই। অনেক কিছু জানলাম এই টেরর ক্যাসেলের ব্যাপারে। একেবারে গোড়া থেকে শুরু করো দেখি। টেরর ক্যাসেল নামটাই অপছন্দ লাগছে আমার। কেমন যেন গা চমচম করে। নাম শুনেই ছমছম? আসল কথা তো শোনোই না এখন। 5 জন লোকের একটা পরিবার রাত কাটাতে গিয়েছিল ওখানে। আর তারপর আর হ্যাঁ, গাল গল্প বাদ দিয়ে একেবারে শুধু সত্যি ঘটনা। ঠিক আছে ঠিক আছে। সঙ্গে করে নিয়ে আসা বড় একটা বাদামি খাম খুলল রবিন। কিন্তু তার আগে শুটকোটের কথাটা জানানো দরকার। সেই সকাল থেকে আমার পেছনে লেগেছিল ব্যাটা। আমি কি করছি না করছি সব জানার চেষ্টা করেছে। ইয়াল্লাহ, ব্যাটাকে জানতে দাওনি তো কিছু? পেছন থেকে কি করে যে সরাই, খালি নাক গলাতে আসে আমাদের কাজে। না, ওকে কিছু বলিনি আমি, কিন্তু আঠার মতো লেগেছিল ব্যাটা। লাইব্রেরিতে ঢুকতে যাচ্ছি, তখনই এসে আমাকে থামালো শুটকো। কিশোর কিভাবে রোলস রয়েসটা পেলো সেটা জানতে চাইলো। জিজ্ঞেস করলো 30 দিনে কোথায় কোথায় যাচ্ছি আমরা। তারপর কি, লাইব্রেরিতে আমার সঙ্গে ঢুকলো ব্যাটা। একটা মুহূর্তের জন্য আমার থেকে চোখ সরালো না। দেখলো পুরনো পত্রিকার ম্যাগাজিন ঘাটাঘাটি করছি। কি পড়ছি দেখতে দেয়নি ওকে। কিন্তু কি? আমাদের কার্ডটা, যেটা পেছনে টেরর কেসে লিখেছিলে তুমি। হারিয়েছে না? টেবিলে রেখেছিলে, কাজ করে ফিরে এসে আর পাওনি, তাই তো? তুমি জানলে কি করে? খুবই সহজ। না হারালে ওটার কথা তুমি তুলতে না। টেবিলে রেখে ক্যাটালগ গোছাচ্ছিলাম, মনে পড়তেই তুলে নিতে এলাম, কিন্তু পেলাম না। এরপর অনেক খুঁজেছি। শুটকো নিয়েছে এটাও জোর দিয়ে বলতে পারছি না, তবে বেরিয়ে যাওয়ার সময় ব্যাটাকে খুব খুশি খুশি লাগছিল। শুটকোর কথা যথেষ্ট হয়েছে। একটা জরুরি কাজ হাতে নিয়েছি আমরা, সময় নষ্ট করা কিন্তু চলবে না। টেলর ক্যাসেলের ব্যাপারে কি জানলে বলো। বেশ, হলিউড ছাড়িয়ে গেলে একটা সরু গিরিপথ পাওয়া যাবে, নাম ব্ল্যাক ক্যানিয়ন। ওই গিরিপথের একধারে পাহাড়ের ঢালে তৈরি হয়েছে টেরর ক্যাসেল। এটার নাম আসলে ছিল ফিলবি ক্যাসেল। বিখ্যাত অভিনেতা জন ফিলবির বাড়ি, সেই তৈরি করেছিল।
নির্বাক সিনেমার যুগে ফিল্মির নাম নাকি লোকের মুখে মুখে ঘুরতো। আচ্ছা, হ্যাঁ, টেরর ছবিতে অভিনয় করতো এই ফিল্মি, ওই ভ্যাম্পায়ার কিংবা ওয়ারওলফ মার্কা মুভিগুলো আর কি। ওসব ছবিতেই সাধারণত পোড়া বাড়ির দরকার পড়ে। প্ল্যান করেই ওই মডেলের একটা বাড়ি তৈরি করেছিল। ঘরে ঘরে ভরলো যত সব উদ্ভট জিনিস, মমির কফিন, পুরনো লোহার বর্ম, মানুষের কঙ্কাল, এমনই সব জিনিস। কোনোটাই অবশ্য কিনতে হয়নি তাকে, ছবিতে ব্যবহার হয়ে যাওয়ার পর প্রযোজকের কাছ থেকে চেয়ে নিয়েছে। এখন কিছুটা ভরসা পাচ্ছি। শেষটা শোনো আগে, তা জন ফিলিপের কি হলো? ঠিক আছে, আসছে সে কথায়। লক্ষমুখ মানব নামে সারা দুনিয়ায় ফিল্মির খ্যাতি ছড়িয়ে পড়লো। আর সে সময় এলো সবাক সিনেমা। চমৎকার অভিনয় ছিল ফিল্মির, কিন্তু কথা বলতে গেলেই গুবলেট হয়ে যায়, চি চি গলার স্বর। শুধু তাই না, জোরে বলতে গেলে কথা জড়িয়ে যায়, কখনো কোনো শব্দের বেলায় তোতলায়ও। ইস, চিচি করা ওই তোতলা ভূতকে সিনেমায় যদি দেখতে পেতাম, হাসতে হাসতে নিশ্চয়ই পেট ব্যথা হয়ে যেত লোকের। শেষমেশ অভিনয় বন্ধ করে দিল ফিল্মি। আর এদিকে বেহিসেবি খরচে ছিল সে, জমানো টাকা পয়সা তেমন ছিল না, কাজ নেই, টাকাও আসে না। একে একে সবকটা কাজের লোককেই বিদায় করে দিতে বাধ্য হলো। সবশেষে বিদায় করলো তার বিজনেস ম্যানেজার হ্যারি প্রাইসকে। লোকজনের সাথে ফোনে কথা বলা বন্ধ করে দিল। ফোন আসে ধরে না, চিঠি আসে জবাব দেয় না। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিল ক্যাসেলের সীমানায়। আর ধীরে ধীরে অভিনেতা ফিল্মিকে লোকে ভুলেও গেল। তারপর একদিন হলিউডের মাইল 25 উত্তরে পড়ে থাকতে দেখা গেল একটা গাড়ি, ভেঙে চুরে দুমড়ে আছে। পাহাড়ি পথ থেকে নিচের পাথুরি সৈকতে পড়ে গিয়েই এই অবস্থা হয়েছিল ওটার। চুর চুর হয়ে গেছে কাজ, ভেঙে খুলে 10 হাত দূরে ছিটকে পড়েছে একটা দরজা। ওই গাড়ির সঙ্গে ফিলবির সম্পর্ক কি? লাইসেন্স নাম্বার দেখে পুলিশ জানতে পারলো গাড়িটা ফিল্মির। অভিনেতার লাশ অবশ্য পাওয়া যায়নি, তবে এতে অবাক হওয়ার কিছু নেই। নিশ্চয়ই খোলা দরজা দিয়ে বাইরে ছিটকে পড়েছিল দেহটা, আর তারপর হয়তো জোয়ারের সময় সাগরে ভেসে গেছে। আহা, তোমার কি মনে হয় ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করেছিল লোকটা? শিওর না, গাড়িটা শনাক্ত করার পরই ক্যাসেলে গিয়ে উঠল পুলিশ। সদর দরজা খোলাই পেল, ভেতরে নাকি কেউই নেই। তারপর পুরো ক্যাসেল খুঁজলো পুলিশ, কিন্তু কোনো লোককেই নাকি পাওয়া যায়নি। লাইব্রেরিতে একটা টেবিলে পেপার ওয়েট দিয়ে চাপা একটা নোট পাওয়া গেল। বাদামি খামের ভেতর থেকে খুলে কপি করা নোটটা খুলে পড়তে শুরু করলো রবিন মিলফোর্ড। লোকে আর কোনোদিনই জীবন্ত দেখতে পাবে না আমাকে, কিন্তু তাই বলে একেবারে হারিয়ে যাব না আমি। আমার আত্মা ঠিকই বিচরণ করবে তোমাদের মাঝে, আর মরার পরেও আমার সম্পত্তি হয়ে রইল টেরর ক্যাসেল। ওটা ওই মুহূর্ত থেকে একটা অভিশপ্ত দুর্গ। জন ফিলবি। ইয়াল্লাহ, দুর্গর ব্যাপারে যতই শুনছি ততই অপছন্দ করছি ওটাকে। থামলে কেন, বলে যাও। ক্যাসেলের আনাচে কানাচে কোথাও খোঁজা বাকি রাখলো না পুলিশ। খুঁজে দেখলো ফাঁকি ঝুঁকি আসলে কিছুই না। গাড়িটা ভেঙে ফেলে দিয়ে এসে যে বাড়িতে লুকিয়ে থাকবে সেটা হয়নি। পরে জানা গেল ব্যাংকে পাহাড় প্রমাণ ঋণ হয়ে আছে তার, বাড়িটাও মর্টগেজ রয়েছে ব্যাংকের কাছে। ফিলবি আত্মহত্যা করেছে এটা শিওর হয়ে নিয়ে ক্যাসেলে লোক পাঠালো ব্যাংক। ওরাই ওর জিনিসপত্র সব তুলে নিতে এলো। অদ্ভুত একটা ব্যাপার ঘটলো, কেন জানি বাড়িতে ঢুকতেই লোকগুলো থতমত খেয়ে গেল। উদ্ভট কিছু শব্দ শুনলো ওরা, আজব কিছু চোখে পড়লো, কিন্তু কি শুনেছে কি দেখেছে পরিষ্কার করে কেউই বলতে পারলো না। মালপত্র আর বের করা হলো না, নিজেরাই ছুটে বেরিয়ে এলো। এরপর ব্যাংক বাড়িটা বিক্রির সিদ্ধান্ত নিল, কিন্তু তাতেও লাভ হলো না। লোকে থাকতেই চায় না ক্যাসেলে, শুধু শুধু কে কিনতে যাবে? যেই ঢোকে বাড়িটাতে খানিকটা পরেই নাকি কেমন অস্বস্তি বোধ করতে শুরু করে। একটু থেমে দুই বন্ধুর দিকে একবার তাকালো রবিন। কিশোরের কোনো রকম ভাব পরিবর্তন নেই, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মুসা। সস্তায় এত বড় একটা বাড়ি দেখতে পেয়ে একটা স্টেট এজেন্ট আর লোভ ছাড়তে পারলো না, বলল ভূতফুত কিছু নেই, সব বাজে কথা। এরপর প্রমাণ করতে এগিয়ে এলো, ঠিক করলো রাত কাটাবে ফিলবি ক্যাসেলে। সাঁঝের আগেই ক্যাসেলে ঢুকলো সে, কিন্তু মাঝরাত পেরোনের আগেই পাগলের মতো ছুটে বেরিয়ে এলো। ব্ল্যাক ক্যানিয়ন পেরোনোর আগে একবারও নাকি পিছে ফিরেও তাকায়নি। সন্তুষ্ট মনে হচ্ছে কিশোরকে, কিন্তু চোখ বড় বড় হয়ে গিয়েছে মুসার। রবিন মুসার দিকে তাকাতেই একটু ঢোক গিলল। শুনছি, বলতে থাকো। যা আশা করেছিলাম বাড়িটা তার চেয়ে অনেক বেশি ভুতুরে। এরপর আরো কয়েকজন ক্যাসেলে রাত কাটানোর চেষ্টা করেছে। একবার একজন উঠতি অভিনেত্রী, সেও মাঝরাত হবার অনেক আগেই বেরিয়ে এলো। তখন শীতও ছিল না, তবুও নাকি তার দাঁতে দাঁতে বাড়ি খেয়ে যাচ্ছিল। কোটর থেকে নাকি চোখ ছিটকে বেরিয়ে আসতে চাইছিল। আতঙ্কে একদম যেন স্তব্ধ হয়ে গেছে, এমনকি মুখ দিয়ে নাকি কোনো কথাও বলতে পারেনি। পরে জানিয়েছে একটা নীল ভূতের দেখা পেয়েছিল, আর কেমন ধরনের একটা কুয়াশা নাকি ঢেকে ফেলেছিল তাকে। অভিনেত্রী সেটার নাম দিয়েছে ফগ অফ ফিয়ার। নীল ভূত, আবার কুয়াশাতঙ্ক, ইয়াল্লাহ। আর কিছু দেখা গেছে?
রবিনকে কথাটা শেষ তো করতে দাও। আমার আর কিছু শোনার দরকার নেই, যা শুনেছি এতেই বুক ধরফর করা শুরু হয়ে গেছে। আচ্ছা রবিন, আর কিছু বলবে? একবার পূবের কোন এক শহর থেকে একটা পরিবার আসলো থাকতে। তাদের 5 জন সদস্য। 5 জন পরিবারের সেই সদস্য থাকার একটা জায়গা খুঁজছে। পুরো 1 বছর ক্যাসেলে থাকার অনুমতি দিল, বিনিময়ে একটা পয়সাও চায় না। প্রস্তাব পেয়ে ক্যাসেলে খুশি মনে উঠলো পরিবারটা। কিন্তু রাত দুপুরেই হুড়োহুড়ি করে বেরিয়ে এলো। ক্যাসেল তো ক্যাসেল, সে রাতে নাকি শহর ছেড়েই পালিয়েছিল ওরা। রকি বিচি আর কোনোদিন দেখা যায়নি ওদের। গোলমালটা শুরু হয় ঠিক কোন সময় থেকে? রাতের শুরুতে সব চুপচাপ। মাঝরাতের কয়েক ঘন্টা আগে থেকেই নাকি ঘটনাগুলো ঘটতে শুরু করে। দূর থেকে ভেসে আসে গোঙানির শব্দ। হঠাৎ করেই হয়তো সিঁড়িতে একটা আবছা মূর্তি দেখা যায়। কখনো নাকি শোনা যায় দীর্ঘশ্বাস। অনেক সময় ক্যাসেলের মেঝের তলা থেকে উঠে আসে চাপা চিৎকার। মিউজিক রুমে একটা অর্গান পাইপ আছে, সেটা যদিও নষ্ট, কিন্তু মাঝরাতে নাকি হঠাৎ করে সেটা বেজে ওঠে। অনেকে নাকি শুনেছেও, বাদককেও নাকি দেখেছে কেউ কেউ। অর্গানটা সামনে নিয়ে বসে থাকে আবছা একটা মূর্তি। শরীর থেকে নাকি তার নীল আলো বিচ্ছুরিত হয়। লোকে তো এর নামও দিয়ে দিয়েছে। নিশ্চয়ই তদন্ত করে দেখা হয়েছে এসব, তাই না? হয়েছে। 2 জন প্রফেসর গিয়েছিলেন, তারা কিছুই দেখতে পায়নি, শুনেও নি কিছু। তবে অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে। সারাক্ষণই কেমন জানি একটা অস্বস্তি বোধ করেছেন দুজনেই কেমন যেন উদ্বিগ্ন উত্তেজিত হয়ে পড়েছেন। বেরিয়ে এসে জানিয়েছেন ক্যাসেলে নাকি অদ্ভুত কোনো কিছুর উপস্থিতি আছে। শেষমেশ ব্যাংকার কিছুই করতে পারলো না। না পারলো বাড়িটা বেচতে, না পারলো ভাড়া দিতে। মালপত্রগুলো বের করে আনা গেল না। এক পর্যায়ে ক্যাসেলে যাবার পথটাই আটকে দিল ব্যাংক। ব্যাস, তারপর থেকে ওভাবেই পড়ে আছে ক্যাসেলটা। গত 20 বছরে ওর ভেতরে একটা পুরো রাতও কেউ কাটাতে পারেনি। শেষে কয়েকজন ভবঘুরে মাতাল বাড়িটাতে আস্তানা গাড়ার চেষ্টা করেছিল। ব্যাংক তো তাতেও বাধা দেয়নি, কিন্তু সেই মাস্তানরা প্রথম রাতেই পালালো। ভূতে তাড়া করে দুর্গ থেকে বের করে আনলো ওদের। এই কাহিনী ওরা সারা শহরে ছড়িয়ে দিল। এরপর তো ক্যাসেলের ত্রিসীমানায় ঘেঁষা বন্ধ করে দিল লোকে। ফিলবি ক্যাসেলের নাম হয়ে গেল টেরর ক্যাসেল। এসব তো অনেক বছর আগের ঘটনা, কিন্তু আজও নাকি লোকে সেদিকটা ভুলেও মারায় না। ঠিকই করে, আমিও যাব না, লাখ টাকা দিলেও না। কিশোর মুসার কথায় কান না দিয়ে বলল, আজ রাতেই আমরা ওখানে যাব, সঙ্গে ক্যামেরা আর টেপ রেকর্ডার নিয়ে যাব। সত্যি ভূত আছে কিনা ক্যাসেলে দেখতে চাই সেটা। পরে আনঘাট বেঁধে একবারে তদন্তে নামব। দুর্গটার ভীষণ বদনাম আছে, জায়গাটাও খারাপ। ভুতুরে ছবির শুটিংয়ের জন্য এর চেয়ে ভালো জায়গা আর পাবেন না মিস্টার ক্রিস্টোফার, সেটা আমি হলফ করে বলতে পারি। টেরর ক্যাসেলের পুরো ইতিহাস লিখে এনেছে রবিন। সারা বিকেল খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু পড়ল কিশোর। তারপর উঠল ক্যাসেলে যাবার উদ্দেশ্যে। সারাক্ষণই যাব না করল মুসা, কিন্তু শেষে দেখা গেল সেও তৈরি হয়ে এসেছে। পুরনো এক সেট কাপড় পরেছে, সঙ্গে নিয়েছে তার পুরনো টেপ রেকর্ডার। পকেটে নোটবুক নিল রবিন, আর নীল চোখা করে শীষ তোলা পেন্সিল। ফ্ল্যাশ গান সহ ক্যামেরা কাঁধে ঝুলিয়ে নিল কিশোর। খাওয়া দাওয়া সেরে এসেছে 3 জনই। মুসা আর রবিন বাড়িতে বলে এসেছে রোলস রয়েসে চড়ে হাওয়া খেতে যাচ্ছে। দুজনের বাবা মা কেউই আপত্তি করেনি। কিশোরও বেড়াতে যাবার অনুমতি নিয়েছে তার মেরে চাচির কাছ থেকে। আধার নামল। সেলভেজিয়ার্ডের গেটের বাইরে এসে দাঁড়ালো 3 গোয়েন্দা। আগেই টেলিফোন করে দেওয়া হয়েছে রেন্ট রাইড কোম্পানিকে। রোলস রয়েসের বিশাল জ্বলন্ত 2 চোখ দেখা গেল মোড়ের মাথায়। দেখতে দেখতে কাছে এসে দাঁড়ালো গাড়ি। গাড়িতে উঠে বসলো 3 কিশোর। কোথায় যাবেন? কোলের উপর একটা ম্যাপ বিছিয়ে নিয়েছে কিশোর। ব্ল্যাক ক্যানিয়ন। এই যে এই পথে যেতে হবে। ঠিক আছে মিস্টার পাশা। অন্ধকারে নিঃশব্দে ছুটে চলল রোলস রয়েস। ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে পাহাড়ি পথ ধরে। একপাশে নিচে গভীর খাদ, খানিক পরপরই তীক্ষ্ণ মোড় নিয়েছে পথ। কিন্তু দক্ষ ড্রাইভার হ্যানসন, তার হাতে নিজেদের ভার ছেড়ে দিয়ে একেবারে নিশ্চিন্ত 3 কিশোর। আজ রাতে তদন্ত করার ইচ্ছে নেই, শুধু দেখে আসবো দুর্গটা। উদ্ভট কিছু চোখে পড়লে তার ছবি তোলার চেষ্টা করব। আর তুমি মুসা, আজব যে কোনো শব্দ রেকর্ড করে নেবে কিন্তু টেপে।
আমাকে রেকর্ড করতে দিলে? নিচে অন্ধকার খাদের দিকে চেয়ে শিউরে উঠল একবার, তারপর কিশোরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমাকে রেকর্ড করতে দিলে শুধু দাঁতে দাঁত বাড়ি খাওয়া শব্দ উঠবে, আর কিছু না। রবিন, তুমি গাড়িতে থাকবে, আমাদের ফেরার অপেক্ষা করবে। আরে একেবারে আমার পছন্দের কাজ। ইস, দেখেছো বাইরে কি অন্ধকার। অন্ধকার গিরিপথে ঢুকে পড়েছে গাড়ি। দুধারে খাড়া হয়ে উঠে গিয়েছে পাহাড়। বারবার একে বেঁকে গিয়েছে পথটা, কোথাও এক বিন্দু আলো দেখা যাচ্ছে না, যেন ঘুট ঘুটে অন্ধকার। একটা বাড়ি ঘরও চোখে পড়ছে না কোথাও। সামনে বাঁধা দেখতে পাচ্ছি। ঠিকই সামনে পথ বন্ধ, পাথর আর মাটির স্তূপ। দুধারে পাহাড়ের গায়ে ঘন হয়ে জন্মে আছে মেলকোয়াইটের ঝোপ, কিন্তু ঘাসের নামগন্ধও নেই সেখানে। ফলে রোদ বৃষ্টি বাতাসে আলগা হয়ে গিয়েছে মাটি আর পাথর, গড়িয়ে গড়িয়ে পড়ে জমা হয়েছে পথের উপর। স্তূপের ভেতর থেকে উকি দিয়ে আছে একটা ক্রসবারের মাথা। কোনো এককালে লোক চলাচল ঠেকানোর জন্যই লাগানো হয়েছিল এটা। এখন আর তার দরকার নেই, তার চেয়ে ভালো ব্যবস্থা করে তুলেছে মাটি আর পাথর। স্তূপের কাছে এসে গাড়ি থামালো হ্যানসন। আর যাওয়া সম্ভব না, তবে আপনাদের তেমন অসুবিধা হবে বলেও মনে হয় না। ম্যাপে দেখেছি, কয়েকশো গজ এগিয়ে একটা মোড় ঘুরলেই পৌঁছে যাবেন ক্যাসেলে। তা ঠিক, আমরা নেমেই যাচ্ছি। মুসা, চলে এসো। ঘণ্টাখানেকের ভিতরেই ফিরে আসবো আমরা। এগিয়ে চলল দুই গোয়েন্দা। দেখেই গা ছমছম করছে। মুসা আর কিশোর দাঁড়িয়ে পড়ল, অন্ধকারের সামনে তাকালো। গিরিপথের শেষ প্রান্তে একটা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক কাঠামো। তারাখচিত আকাশের পটভূমিতে বেশ স্পষ্টই দেখা যাচ্ছে ওটা। বিশাল মোটা পাথরের একটা থাম যেন উঠে গিয়েছে আকাশের দিকে। থামের চূড়ায় একটা রিং পরিয়ে দেওয়া হয়েছে যেন টেরর ক্যাসেল টাওয়ারের। শুধু টাওয়ারটাই, টেরর ক্যাসেলের আর বিশেষ কিছুই নজর পড়ছে না এখান থেকে। দিনের বেলা এলেই ভালো হতো। না, দিনে কিছু ঘটে না ক্যাসেলে। ভূত প্রেতগুলো বেরোয় রাতের বেলা। ভূতের তারা খেতে চাই না আমি, এমনিতেই প্যান্ট নষ্ট করার সময় হয়ে এসেছে। আমারও পেটের ভেতর সুরসুরি লাগছে, যেন কয়েক ডজন প্রজাপতি ঢুকে পড়েছে। তাহলে চলো ফিরে যাই, এক রাতে অনেক দেখা হয়েছে। চলো হেডকোয়ার্টারে ফিরে গিয়ে নতুন কোনো প্ল্যান ঠিক করি। প্ল্যান তো ঠিকই আছে, একটা শেষ না করে আরেকটা কেন? কিশোর পা বাড়ালো, এগিয়ে চলল ক্যাসেলের দিকে। মাঝে মাঝে টর্চ জেলে পথ দেখে নিচ্ছে। প্রায় খাড়া হয়ে উঠে গিয়েছে পথটা। আলগা পাথরের ছড়াছড়ি, ছোট বড় মাঝারি, কখনো কখনো হোঁচট খাচ্ছে, কিন্তু থামল না গোয়েন্দা প্রধান। কয়েক মুহূর্ত অপেক্ষা করল মুসা, তারপর পিছু নিল কিশোরের। এমন অবস্থায় পড়বো জানলে গোয়েন্দা হওয়ার কথা কল্পনাও করতাম না। কেসটা মিটে গেলে অন্যরকম মনে হবে। কেউ কেটা গোছের কিছু মনে হবে নিজেকে। প্রথম কেসেই কিরকম নাম হবে তিন গোয়েন্দার, ভেবে দেখেছ? কিন্তু ভূতের সামনে যদি পড়ে যাই, কিংবা নীল অশরীরই তাড়া করে, দু একটা দৈত্য দানবের বাচ্চা এসে ঘাড়ে চেপে ধরলেও আশ্চর্য হব না। ওরা আসুক, আমি তাই চাই। ব্যাটাদের ছবি তুলে নেব, বিখ্যাত হয়ে যাব। ঠোঁটে আঙ্গুল রেখে হুঁশিয়ারি করে দিল সঙ্গীকে। আচমকা দাঁড়িয়ে পড়েছে, নিভিয়ে দিয়েছে টর্চ। পাথরের মতো স্থির হয়ে গেল মুসা। হঠাৎ আলো নিভে যাওয়ায় অন্ধকার যেন আরো বেশি করে চেপে ধরল চারিদিক থেকে। কেউ কিংবা কিছু একটা এদিকেই নেমে আসছে, সোজা ছেলে দুটোর দিকে। অদ্ভুত পায়ের আওয়াজ, চাপা মৃদু, সে সঙ্গে ছোট ছোট পাথর গড়িয়ে পড়ল কেমন সুরেলা শব্দে। ক্যামেরা হাতে নিয়ে তৈরি হয়ে আছে কিশোর। আরও এগিয়ে আসলো পায়ের শব্দ। হঠাৎ ঝিলিক দিয়ে উঠল ফ্ল্যাশ গানের তীব্র নীলচে সাদা আলো।
ক্ষণিকের জন্য বড় বড় দুটো লাল টকটকে চোখ চোখে পড়ল। লাফিয়ে লাফিয়ে এদিকেই আসছে সেই চোখের মালিক। আরেক মুহূর্ত পরেই তাদের কাছে এসে পড়ল সেটা। পরক্ষণেই আরেক লাফে বেরিয়ে গেল পাশ কেটে। পাথরে গড়ানো আওয়াজ তুলে লাফাতে লাফাতে চলে গেল জিপটা। খরগোশ, জানোয়ারটাকে ভয় পাইয়ে দিয়েছি আমরা। আমরা দিয়েছি? আমাদেরকে দেয়নি বেটা। আরেকটু হলে তো ভিমড়ি খেয়ে পড়ছিলাম। ও কিছু না, রাতের বেলা রহস্যজনক শব্দ আর নড়াচড়ার ফলে নার্ভাস সিস্টেমের ওপর বিশেষ প্রতিক্রিয়া আর কি, এরকমটা ঘটেই থাকে। চলো এগোই। আর চুপি চুপি এগিয়ে লাভ নেই, ফ্ল্যাশের আলোয় নিশ্চয়ই চমকে গেছে ভূতগুলো, যদি থেকে থাকে আর কি। তাহলে কি গান গাইতে গাইতে আগাবো? এতে একটা উপকার হবে, ভূতের গোঙানি দীর্ঘশ্বাস কিছুই কানে ঢুকবে না। কানে ঢুকুক তাই চাই আমি, সবই শুনতে চাই আমি। চেঁচানি, দীর্ঘশ্বাস, খসখস, শেকলের ঝনঝনানি, ভূতেরা যত রকম শব্দ ব্যবহার করে সব। মুসার মনের ভাব ঠিক উল্টো, কিন্তু কিশোরকে তা কোনো কিছুই বলল না, কারণ বন্ধুকে সে ভালো করেই চেনে। একবার যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দুর্গে ঢুকবেই কিশোর বাসা, কোনো বাধাই তাকে আটকাতে পারবে না। আকাশের পটভূমিতে ধীরে ধীরে বড় হচ্ছে টাওয়ারটা। ক্যাসেলের অন্যান্য অংশও চোখে পড়ছে এখন। আবছাভাবে নিজের অজান্তেই শিউরে উঠল মুসা। ভূতেরা সেখানে কি কি ঘটায়, রবিনের কাছে যে কথাগুলো শুনেছিল সেই কথাগুলোই বারবার মনে পড়ে যাচ্ছে গোয়েন্দা সহকারীর। ভুলে থাকতে চাইলেও কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। উঁচু পাথরের দেয়ালের কাছে এসে দাঁড়ালো তারা। থামলো এক মুহূর্ত, তারপর গেট দিয়ে ঢুকে পড়ল দুর্গ প্রাঙ্গণে। যাক, এই তাহলে সেই দুর্গ। বড় টাওয়ারটার পাশেই আরও কয়েকটা ছোট ছোট টাওয়ার রয়েছে এদিক ওদিকে। জানালায় জানালায় কাচের সার্সি তারার আলোয় চিকচিক করছে ম্লানভাবে। মুসার মনে হচ্ছে ওগুলো জানালা নয়, ওগুলো ভূতের চোখ। তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। কোনো রকম জানান না দিয়ে হঠাৎ কালো একটা ছায়া নিঃশব্দে উড়ে গেল, আটকে উঠল আর মাথা নুয়ে ফেলল মুসা। ইয়াল্লাহ, বাদুর! বাদুরেরা শুধুমাত্র পোকামাকড় খায়, অত ভয় পাওয়ার কিছু নেই। এটা হয়তো রুচি বদলাতে চায়। সুযোগ দিয়ে লাভ কি? ড্রাকুলার প্রেতাত্মাও তো হতে পারে। সঙ্গীর কথায় কান না দিয়ে আঙুল তুলে সামনে প্রাসাদের গায়ে বসানো বিরাট দরজা দেখিয়ে কিশোর বলল, চলো ঢুকে পড়ি। আমার পা কথা শুনবে বলে মনে হয় না, কেবলই পেছনে চলতে চাইছে ও দুটো। আমার দুটো, কিন্তু জোর করে কথা শোনাতে হবে। এসো তো, চলো। ভয়াবহ ওই ক্যাসেলে বন্ধুকে একা ঢুকতে দেওয়া যাবে না। মার্বেলের সিঁড়ি ভেঙে একটা চওড়া বারান্দায় উঠে এলো দুজনে। দরজার নবের দিকে হাত বাড়াতেই কিশোরের কবজি চেপে ধরল মুসা। কান পাতল দুজনেই। লক্ষ লক্ষ মাইল দূর থেকে যেন ভেসে আসছে অদ্ভুত কিছু শব্দের আভাস। এক মুহূর্ত পরই তা আবার নিমিষেই হারিয়ে গেল। এখন শোনা যাচ্ছে আধার রাতের পরিচিত সব আওয়াজ। পোকামাকড়ের কর্কশ ডাক, হু হু বাতাসে মাঝে মধ্যে পাহাড়ের পাথুরে গা বেয়ে গড়িয়ে পড়া ছোট ছোট পাথরে চাপা টুকুর টুকুর শব্দ। এগুলো শুধুই কল্পনা। এমনও তো হতে পারে গিরিপথের ওপারে কোনো বাড়িতে টেলিভিশন চলছে আর বাতাসে ভেসে আসছে তার আওয়াজ। খালি বাতাসও হতে পারে, হাজারো রকম কিন্তু শব্দ করতে পারে বাতাস। তা পারে, তবে পাইপ অর্গান হলেও অবাক হব না। হয়তো বাজানোর নেশা পেয়েছে এই মুহূর্তে নীলভূতকে। তাহলে চোখে দেখে শিওর হতে হবে। চলো ঢুকি। হাত বাড়িয়ে দরজার নব চেপে ধরল কিশোর। জোরে মোচড় দিয়ে খুলতেই তীক্ষ্ণ একটা আওয়াজ শুনতে পেল। ভয়ানক জোরে বুকের খাঁচায় বাড়ি মারল একবার মুসার হৃৎপিণ্ডে। পেছন ফিরে দৌড় দিতে ইচ্ছে করল, কিন্তু থেমে গেল শেষ মুহূর্তে। খুলে গেল বিশাল দরজা,
কিশোরের অবস্থাও খুব বেশি একটা সুবিধের নয়। বুকের ভেতর দুরুদুরু করছে তারও। ফিরে ছুটে যেতে ইচ্ছে করছে, কিন্তু মনোবল পুরো ভেঙে পড়ার আগেই বন্ধুর হাত চেপে ধরল। গাঢ় অন্ধকার যেন গিলে নিল দুই কিশোরকে। টর্চ জ্বালিয়ে দেখল লম্বা একটা হল ঘরে এসে দাঁড়িয়েছে। হলের ওপাশে আরও একটা দরজা। সেদিকে এগিয়ে চলল দুজনে। ভ্যাপসা গন্ধ, বাতাস ভারী হয়ে এসেছে। চারিদিকে যেন নেচে বেড়াচ্ছে ছায়া ছায়া অশরীরীর দল। দরজাটা পেরিয়ে এলো ওরা। বিরাট একটা হল ঘরে এসে দাঁড়ালো। দোতলা সমান উঁচু ছাদ। কিশোর দাঁড়িয়ে পড়ল। এসে গেছি। এটা মেইন হল। ঘন্টাখানেক থাকবো এখানে, তারপর যাব। চাপা আর কাপা কাপা গলায় কিশোরের প্রতিধ্বনি করে উঠল কেউ। কানের কাছে ফিস ফিস করে উঠল শব্দটা। শুনলে? ভূত আমাদের সঙ্গে যাবে বলছে। চলো পালাই। থামো, থামো, থামো। বুঝেছি, প্রতিধ্বনি, আর কিছু না। খেয়াল করেছ কত বড় ঘর, দেয়ালেরও কোনো কোণ নেই, ঠিক যেন ড্রামের মতো গোল। আর এতে করেই শব্দ প্রতিধ্বনিত হয় খুব বেশি। ইচ্ছে করেই হয়তো এমন ঘর তৈরি করিয়েছে জন ফিল্বি, কোনো বিশেষ উদ্দেশ্য। নামও রেখেছে মিলিয়ে, ইকো রুম। কিশোরের কথাই ঠিক। বুঝতে পারল মুসা, ভয় কেটে যাচ্ছে। সাধারণ একটা ব্যাপার তাকে কিরকম ভয় পাইয়ে দিয়েছিল ভেবে লজ্জা পেল মনে মনে। ফিরে গিয়ে রবিনকে নিশ্চয়ই বলবে কথাটা, তাকে নিয়ে হাসাহাসি করবে। আসলে আগেই বুঝতে পেরেছি আমি ভয় পাওয়ার ভান করছিলাম শুধু। সঙ্গে সঙ্গে উঠল প্রতিধ্বনি। ধীরে ধীরে অনেক দূরে কোথাও মিলিয়ে গেল যেন শব্দের রেশ। ঢোক গিলল মুসা। কাণ্ডটা আমি করলাম। তো কে করলো? যা করেছো করেছো, আর করো না। পাগল, কথাই বলবো না জোরে। কথা বলবে না কেন? এসো, ঘরের ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে কথা বললে প্রতিধ্বনি হবে। এখানে বলতে পারো নিশ্চিন্তে। তাহলে আমাকে আগে বলে নিলেই পারতে। আমি তো জানি প্রতিধ্বনির নিয়ম কানুন। তোমারও তো সব জানা থাকার কথা, পড়নি? পড়েছি। পূবের কোনো অঞ্চল থেকে এসেছিল একটা পরিবার। একটা রাতও কাটাতে পারেনি এখানে, ভেগেছে। কেন, বুঝেছো কিছু? পশ্চিমের সুবিধা করতে পারবে না ভেবে হয়তো আবার পূবেই ফিরে গেছে। তবে এটা ঠিক, 20 বছরে কেউ পুরো একটা রাত কাটাতে পারেনি এখানে। আমাদের জানতে হবে কি কারণে ওরা এত ভয় পেল। কারণ আর কি? ভূত? ঘরের চারিদিকে টর্চের আলো ফেলেছে সে। হলের এক প্রান্ত থেকে একটা সিঁড়ি উঠে গিয়েছে দোতলায়, কিন্তু ওই সিঁড়ি বেয়ে উপরে যাবার কোনো ইচ্ছে তার নেই। কোনো কোনো জায়গায় দেয়ালচিত্র রঙিন কাপড়ে ঢাকা, নষ্ট হয়ে গিয়েছে কাপড়গুলো। তার নিচে কারুকাজ করা কাঠের বেঞ্চ পাতা। দেয়ালের গায়ে মাঝে মাঝেই ছোট ছোট চৌকানো দাগ। ওগুলোতে দাঁড় করিয়ে রাখা হয়েছে প্রাচীন বর্ম পোশাক। কয়েকটা বড় বড় ছবি ঝুলছে দেয়ালে। টর্চের আলো দিয়ে প্রতিটি ছবি খুব ভালো করে দেখল মুসা। বিভিন্ন পোশাকে, বিভিন্ন ভঙ্গিতে সব এক একজন লোকের ছবি। একটা ছবিতে সম্ভ্রান্ত এক ইংরেজ পোশাকে দেখা যাচ্ছে তাকে। পাশেই আরও একটাতে রয়েছে কুজো অদ্ভুত পোশাক পরা এক চোখা জলদস্যু। ছবিগুলো দুর্গের মালিকের, জন ফিল্বির মনে হয়। সেই নির্বাক সিনেমার যুগে নাম করা কিছু ছবির দৃশ্য বড় বড় করে একে দেয়ালে সাজিয়ে রেখেছে অভিনেতা। চুপ করে থেকে এতক্ষণ বোঝার চেষ্টা করলাম, কই
মুহূর্তের জন্য তো ভয় টের পেলাম না, তবে একটু কেমন কেমন যে করছে না তা নয়। আমারও, তবে ভয় ঠিক পাচ্ছি না। অনেক পুরনো একটা বাড়িতে দাঁড়িয়ে থাকলে যেমন হয় তেমন অনুভূতি হচ্ছে। নোট করে জেনেছি, লোকের ওপর প্রতিক্রিয়া ঘটাতে সময় নেয় টেরর ক্যাসেল। শুরুতে হালকা এক ধরনের অস্বস্তি বোধ জন্মে, আস্তে আস্তে বাড়ে, প্রচন্ড আতঙ্কে রূপ নেয় একটা সময় গিয়ে। কিশোরের শেষ কথাটা পুরোপুরি কানে ঢুকল না মুসার। দেয়ালে টাঙানো একটা ছবির উপর আটকে গিয়েছে তার দৃষ্টি। হঠাৎ এক ধরনের অস্বস্তি বোধ চেপে ধরেছে তাকে। ক্রমেই বেড়েই চলেছে সেটা। মুসার দিকে তাকিয়ে আছে এক চোখা জলদস্যু। নষ্ট চোখটা গোল করে কাটা, এক ধরনের কালো কাপড় দিয়ে ঢাকা, কিন্তু ভালো চোখটা জ্যান্ত চোখের মতোই তার দিকে যেন তাকিয়ে আছে। হালকা লালচে একটা আভা বিকিরণ করছে যেন তার চোখের মণিতে। কিশোর, ছবিটা আমাদের দিকেই চেয়ে আছে। হ্যাঁ, কোন ছবি? ওই যে ওটা আমাদের দিকেই চেয়ে আছে। ওটা দৃষ্টি বিভ্রম। ইচ্ছে করেই এমনভাবে আঁকে শিল্পী, মনে হয় দর্শকের দিকেই চেয়ে আছে চোখ। যেদিক থেকেই দেখো না কেন, ঠিক তোমার দিকেই যেন চেয়ে আছে মনে হবে। কিন্তু কিন্তু ওটা রঙের আঁকা চোখ নয়, ওটা ওটা সত্যিকারের চোখ, জ্যান্ত চোখ। সে তোমার মনে হচ্ছে, ওটা রঙে আঁকা চোখই। চলো কাছ থেকে দেখি। ছবিটার কাছে এগিয়ে গেল কিশোর। এক মুহূর্ত দ্বিধা করে শেষে তাকে অনুসরণ করল মুসা। দুজনেই আলো ফেলল ছবিটির উপর। ঠিক, কিশোরের কথাই ঠিক, রঙে আঁকা চোখ। তবে আঁকা হয়েছে প্রচণ্ড দক্ষ হাতে, একেবারে জ্যান্ত মনে হচ্ছে। হ্যাঁ, রঙে আঁকা। আরে, কিছু টের পাচ্ছ? ঠান্ডা ঠান্ডা একটা অঞ্চলে এসে ঢুকেছি আমরা। এরকম ঠান্ডা আবহাওয়া সব পুরো বাড়িতেই কিছু কিছু জায়গায় থাকে। তাহলে স্বীকার করছে এটা পোড়াবাড়ি। ভীষণ শীত করছে। মেরু অঞ্চলে এসে ঢুকে পড়লাম নাকি রে বাবা? ভূত, সব ভূত এসে ঝাঁপিয়ে পড়ছে আমার উপরে। নিজেকে স্থির রাখার জোর চেষ্টা চালাচ্ছে মুসা, কিন্তু দাঁতে দাঁতে বাড়ি খাওয়া রোধ করতে পারছে না। কোথা থেকে যেন গায়ে এসে লাগছে তীব্র ঠান্ডা হাওয়ার স্রোত। তারপরই চোখে পড়ল বাতাসে হালকা ধোঁয়া। সূক্ষ্ম অতি হালকা ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে যেন রূপ নিচ্ছে যেন একটা মানব শরীর। মুহূর্তে ভয় যেন প্রচণ্ড আতঙ্কে পরিণত হলো। পাই করে ঘুরল মুসা, কথা শুনল না পা। তাড়িয়ে বের করে নিয়ে এলো তাকে ঠান্ডা অঞ্চল থেকে, পার করে এনে বারান্দায় ফেলল। সেখান থেকে প্রায় উড়িয়ে নামিয়ে আনলো সিঁড়ির নিচে প্রাঙ্গণের পথে। পেছনে তাড়া করে আছে পায়ের শব্দ। আরো জোরে ছুটতে শুরু করলো মুসা, কিন্তু ক্রমেই কাছে এসে যাচ্ছে সেই পায়ের শব্দ। দেখতে দেখতে পাশে এসে গেল। অবশেষে হাল ছেড়ে দিয়ে মুসা কিশোরের দিকে তাকিয়ে বলল, আরে কিশোর, কি হলো? তোমার পাও কি হুকুম মানছে না? অবাকই হলো মুসা। তিন গোয়েন্দার নেতাকে কোনো কারণে এত ভয় পেতে এর আগে কখনো দেখেনি সে। মানছে তো, ওদেরকে ছোটার হুকুম দিয়েছি আমি। থামল না তিন গোয়েন্দা, ছুটেই চলল। হাতে ধরা টর্চের ঝাঁকুনি লাগছে অনবরত। পথের ওপর অদ্ভুত ভঙ্গিতে নাচছে আলোর রশি। টেরর ক্যাসেলের কাছ থেকে দ্রুত সরে যাচ্ছে তারা।